গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন সবার চোখ সংরক্ষিত নারী আসনের দিকে। সংসদে 50টি সংরক্ষিত নারী আসন রয়েছে, কিন্তু কোন দল কয়টি আসন পাচ্ছে? নির্বাচন কমিশনের আইন বিশ্লেষণ করে আমরা আজ আপনাদের সামনে একেবারে ক্লিয়ার কাট এবং নিখুঁত একটি হিসাব তুলে ধরব। সাথে জানাবো জামায়াতে ইসলামী থেকে কারা যাচ্ছেন সংসদে। হিসাবে যাওয়ার আগে আমাদের দেখতে হবে সাধারণ আসনের চূড়ান্ত ফলাফল কি। গত 12 ফেব্রুয়ারি 299টি আসনে ভোট হলেও আদালতের আদেশে চট্টগ্রাম 2 এবং 4 আসনের ফলাফল প্রকাশ বন্ধ রেখেছে ইসি। তাই বর্তমানে 297টি আসনের ফলাফল আমাদের হাতে রয়েছে। এর মধ্যে বিএনপি পেয়েছে 209টি আসন, তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 1 আসনটি ছেড়ে দেওয়ায় সংসদে দলটির বর্তমান প্রতিনিধি সংখ্যা 208 জন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 60টি আসন। অন্যান্য ছোট দলগুলো পেয়েছে বাকি আসন। এই সাধারণ আসনের উপর ভিত্তি করেই নির্ধারিত হবে নারী আসনের ভাগ্য। অনেকেই হয়তো জানেন না যে সংরক্ষিত নারী আসনের হিসাবটা কিভাবে হয়। এটা কিন্তু সাধারণ ভোটের মতো নয়, এটা হলো আনুপাতিক বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। চলুন জাতীয় সংসদের নারী নির্বাচনের আইন অনুযায়ী খুব সহজ একটা অঙ্ক কষি। সাধারণত কোনো দল সংসদে যতগুলো সাধারণ আসন পায় সেই সংখ্যাকে 50 অর্থাৎ মোট সংরক্ষিত আসন দিয়ে গুণ করতে হয়। এরপর সেই গুণফলকে 300 অর্থাৎ মোট সাধারণ আসন দিয়ে ভাগ করতে হয়। ভাগ করলে যে ফল আসে সেটি হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা। তবে বিভিন্ন শর্ত এবং ভগ্নাংশের কারণে এই সংখ্যা সামান্য এদিক সেদিক হতে পারে। চলুন এই ফর্মুলা ফেলে দেখি কোন দল কয়টি আসন পাচ্ছে। আমাদের ফর্মুলা অনুযায়ী সবার আগে হিসাব করি সংসদের সবচেয়ে বড় দল বিএনপি। বিএনপির কার্যকর সাধারণ আসন হলো 208টি। এখন 208কে 50 দিয়ে গুণ করে 300 দিয়ে ভাগ করলে ফলাফল দাঁড়ায় 34.66। যেহেতু দশমিকের পর 66 রয়েছে, তাই আইন অনুযায়ী বিএনপি নিশ্চিতভাবে 35টি আসন পেতে যাচ্ছে। তবে এখানে একটি চমক আছে। অন্য ছোট দলগুলো যদি নিজেদের মধ্যে জোট না করে, তবে ভগ্নাংশের নিয়মে বিএনপির আসন আরও একটি বেড়ে 36টি হতে পারে। অর্থাৎ নারী আসনের এক বিশাল এবং একচাটিয়া আধিপত্য থাকতে যাচ্ছে সরকারি দল বিএনপির হাতে। এবার আসুন সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিসাবে। জামায়াতে ইসলামী সাধারণ নির্বাচনে একটি অভাবনীয় সাফল্য দেখিয়ে 68টি আসন পেয়েছে। এবার নারী আসনের ফর্মুলায় তাদের হিসাবটা মেলায়। 68কে 50 দিয়ে গুণ করে 300 দিয়ে ভাগ করলে ফলাফল আসে 11.3। এর মানে হলো ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াতে ইসলামী সম্পূর্ণ এককভাবে 11টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে জামায়াতের জন্য এটি একটি বিশাল মাইলফলক। সংসদে 11 জন নারী এমপি যখন ইসলামী মূল্যবোধ এবং নারীদের অধিকার নিয়ে কথা বলবেন, তখন সংসদের চেহারা অনেকটাই পাল্টে যাবে। জামায়াত এই 11টি আসনে কাদের মনোনয়ন দেয় তা নিয়ে দেশ জুড়ে এখন ব্যাপক কৌতূহল। বিএনপি এবং জামাতের বাইরে বাকি আসনগুলোর কি হবে? জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6টি আসন পাওয়ায় তাদের ভাগ্যে পড়েছে একটি নারী আসন। স্বতন্ত্র প্রার্থীরা 60টি আসন পাওয়ায় তাদের ভাগ্যে পড়েছে একটি আসন। কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন 1টি, গণ অধিকার পরিষদ 1টি, বিজেপি 1টি, গণসংহতি 1টি এবং খেলাফত মজলিস 1টি। এই ছোট দলগুলোর কি হবে? এরা প্রত্যেকে আলাদা থাকলে কোনো নারী আসন পাবে না। তবে এরা সবাই মিলে যদি একটি জোট গঠন করে, তবে জোটগতভাবে তারা একটি আসন দাবি করতে পারবে। আর যদি জোট না করে, তবে সেই আসনটি চলে যাবে বড় দলগুলো যেমন বিএনপির পকেটে। এখন সবচেয়ে বড় এবং কৌতূহল জাগানো প্রশ্ন হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের এই ঐতিহাসিক 11টি সংরক্ষিত নারী আসনে কাদেরকে মনোনয়ন দিতে যাচ্ছে? কারা হবেন সেই 11 জন সৌভাগ্যবতী এবং যোগ্য নারী নেত্রী? এটা তো মোটামুটি নিশ্চিত যে জামায়াত সংসদে এবার 11টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। এখন আমরা সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর খুঁজিব। এই 11টি সোনার হরফে লেখা আসনে বসতে যাচ্ছেন কারা? জামায়াতের মহিলা বিভাগ কিন্তু কোনো সাধারণ সংগঠন নয়। আসুন আগে তাদের ভেতরের শক্তির একটা ধারণা দেই। দলীয় সূত্র জানা গেছে, জামায়াতে ইসলামীর মোট কর্মীর প্রায় 40%ই নারী। এবার ভোটের আগে আমরা এই শক্তিমত্তার একটা রূপ দেখেছিলাম। মহিলা বিভাগের সদস্যরা 3 পর্যায়ে বিভক্ত: সহযোগী সদস্য, কর্মী এবং রুকন। এর মধ্যে রুকন হলেন সর্বোচ্চ স্তর। চিন্তা করুন, সারা দেশের প্রায় 1.5 লাখ রুকন সদস্য এবং প্রায় 4 লাখ নিবেদিত কর্মী রয়েছে জামায়াতের মহিলা বিভাগে। এই বিশাল সাংগঠনিক কাঠামো থেকে মাত্র 11 জনকে বেছে নেওয়াটা দলের হাইকমান্ডের জন্য যেমন গৌরবের, তেমনি কঠিন একটি চ্যালেঞ্জ। জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
তিনি বলেছেন, নারীরা দলের আমির হতে না পারলেও সংরক্ষিত নারী আসনে যোগ্যদেরই মনোনয়ন দেওয়া হবে। আর সেই যোগ্যতার মাপকাঠিতে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় কারা? তালিকায় একদম শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা নুরুন্নেসা সিদ্দিকা। তার সাংগঠনিক প্রজ্ঞা এবং বিশাল নেটওয়ার্ক তাকে এই দৌড়ে অনেক এগিয়ে রেখেছে। এরপর আলোচনায় আছেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং সাবেক এমপি ডক্টর আমিনা বেগম রহমান এবং সাবেক এমপি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য শাহানারা বেগম। সংসদে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বিলের বিরোধিতা করতে হয়, তার অভিজ্ঞতা এই দুই নেত্রী রয়েছে। আর আইনের মাঠে দলের হয়ে লড়তে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাবিকুন নাহার মুন্নির নামও অত্যন্ত জোরালোভাবে শোনা যাচ্ছে। জামাত এখন আর শুধু ট্র্যাডিশনাল রাজনীতিতে সীমাবদ্ধ নেই, তারা আধুনিক এবং প্রফেশনাল নারীদের সংসদে আনতে চায়, যারা টেবিল চাপড়ে সেকুলারদের যুক্তির জবাব দিতে পারবেন। এই ক্যাটাগরিতে সবচেয়ে বড় চমক হিসেবে নাম এসেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং বর্তমান সময়ের তুখোর টকশো ব্যক্তিত্ব প্রকৌশলী মারদিয়া মমতাজের। টিভি স্ক্রিনে তার লজিক্যাল এবং ধারালো বক্তব্য ইতিমধ্যেই সারা দেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। জামাত যদি তাকে সংসদে পাঠায়, তবে বিরোধী দলের বেঞ্চ থেকে যে আগুন ঝরবে তা বলার অপেক্ষা রাখে না। জামাতে ইসলামী সবসময়ই তাদের শহীদ পরিবারের প্রতি সম্মান দেখিয়ে এসেছে। আমরা দেখেছি সাধারণ নির্বাচনে শহীদ নিজামী এবং মীর কাশেম আলী মিন্টুর ছেলেরা কিভাবে সামনে এসেছেন। নারী আসনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না। শহীদ মীর কাশেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়ার নামও এই 11 জনের শর্টলিস্টে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা হচ্ছে তার মায়ের নামও। তবে সবচেয়ে বড় সারপ্রাইজ হয়তো আসতে যাচ্ছে দলের বাইরে থেকে। গুঞ্জন রয়েছে দলের বাইরে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন মোনামিকেও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হতে পারে। যদি সত্যি শেহরিন আমিন মোনামিকে জামাত মনোনয়ন দেয়, তবে এটি হবে জামাতের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। কারণ এর মাধ্যমে জামাত প্রমাণ করবে যে তারা শুধু দলের ভেতরের মানুষ নয়, সমাজের যোগ্য ও আধুনিক নারীদেরও মূল্যায়ন করতে জানে। কেন্দ্রীয় বা প্রফেশনালদের বাইরেও যারা বছরের পর বছর হামলা মামলা সহ্য করে তৃণমূল পর্যায়ে জামাতের মহিলা বিভাগকে টিকিয়ে রেখেছেন, তাদের নামও বাদ পড়ছে না। এছাড়া সাইদা রুম্মান, মার্জিয়া বেগম, খন্দকার আয়েশা খাতুন, ডক্টর হাবিবা চৌধুরী সুইট, কাজী মারিয়া ইসলাম বেবি, রাবেয়া খানম, ডক্টর শিরিন আক্তার রুনা, তানহা আজমি, নার্গিস খান, কানিস ফাতেমা, সেরিনা আক্তার ও আয়েশা সিদ্দিকা পারভিনের নামও জোর আলোচনায় রয়েছে। এই এতগুলো রত্ন থেকে সেরা 11 জনকে বেছে নেওয়া সত্যিই কঠিন একটি কাজ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে তাদের এই ঐতিহাসিক 11টি নারী আসনে কাদের বসাবে তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। প্রকৌশলী মারদিয়া মমতাজ, শহীদ কন্যা সুমাইয়া রাবেয়া নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেহরিন আমিন মোনামি? আপনার মতে জামাতের এই 11টি আসনে কাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত? দর্শক, যান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।